আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে কি স্যার? আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন আমাদের ভাই বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, সে মারা গেছে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানের গুলিতে। রাইট। এই কথাটা স্যার কখনো বলতে দেওয়া হয় না। গত সরকারের আমলে 7 বীর শ্রেষ্ঠকে নিয়ে আমার একটা বই বেরিয়েছে, বাংলাদেশের বীরগাথা। এই বইয়ে আমি লাইনটা লিখেছিলাম বলে এই বইটা আমাকে প্রকাশ করতে দেওয়া হয় নাই স্যার। আমি কিছু বিতর্কিত অংশ দিয়ে শুরু করি স্যার। সবার প্রথম হচ্ছে যে পাকিস্তান একটা রাষ্ট্র ছিল যেটা দুই দিক থেকে ভারতকে চেপে ধরেছিল। রাইট। এই ইউনিফাইড পাকিস্তানকে যদি স্ট্র্যাটেজিক্যালি ভাঙা যায় তাহলে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ শুধুমাত্র ভারত পাবে। রাইট। এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমাদেরকে যে গল্পটা বারবার শোনানো হয় যে 1971 সালে হঠাৎ করে যুদ্ধটা শুরু হয়ে গেল, তারপরে একটা স্বাধীনতার ঘোষণা আসলো, যুদ্ধ হলো, আমরা জিতে গেছি। এত সরল তো না স্যার ব্যাপারটা। তো অবশ্যই না। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নিচ্ছেন না কেন মুজিবুর রহমান? এই প্রশ্নের জবাব কার কাছে আছে? ইন্দিরা মুজিবের যে আতাত শুরু থেকে, এই পৃষ্ঠাগুলো ইতিহাসের পাতা থেকে কে সরায় ফেলছে? তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা তো তারা তখন বলতো মিথ্যা। কারেক্ট, মিথ্যা মামলা। তো এটা কেন মিথ্যা বলতো কেন তখন? স্যার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এবং র তখন এত অ্যাক্টিভলি এই অংশটাতে কাজ করতে পারতো না। এবং আপনি আরো কিছু বিতর্কিত অংশ যদি দেখেন স্যার, প্রথম কথা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম পালায় গেলেন শেখ মুজিব স্বয়ং নিজেই। তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করলেন, করে পূর্ব পাকিস্তানেও থাকলেন না স্যার, চলে গেলেন পশ্চিম পাকিস্তানে নিরাপত্তম আশ্রয়ে। একই সাথে নিশ্চিত করলেন তার ফ্যামিলি যেন আর্মির কাস্টডিতে থাকে, তার মেয়ের সন্তান নাতি যেন আর্মির সিএইচে জন্মগ্রহণ করতে পারে, এবং মাসোয়ারা উনি পেতেন, উনার কন্যা পেতেন, এবং কন্যার যে হাজবেন্ড ছিল ওয়াজেদ মিয়া উনিও পেতেন। তার মানে দিস ওয়াজ এ ভেরি গুড সেটেলমেন্ট। রাইট। ওকে। এর ভেতরে বিপদে পড়লেন এক ইয়াং মেজর, নাম মেজর জিয়াউর রহমান। তাকে যখন জানজুয়া বললেন তার অধিনায়ক যে যাও ওই সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে নিয়ে আসো, আর ওইখানে যখন অ্যাম্বুশ বসায় রাখলেন তাকে মারার জন্য, ক্যাপ্টেন খালিক পিছন দিকে দৌড়ে গেল, গিয়ে বলল স্যার খবরদার ওখানে যান না, আপনাকে কিন্তু অ্যাম্বুশ করবে খালিকুজ্জামান স্যার। তখন গিয়ে মেজর জিয়া বলল উই রিভোল্ট। তার এখন তো হি ওয়াজ সিনসিয়ার। রাইট। তো এই সত্যগুলো আমরা বলি না, আমরা ওই সত্য বলি না। আমাদেরকে একটা ছবি দেখানো হয় স্যার যে একজন সৈনিক, 71 সালে একটা সৈনিক একটা বাঙালি লোকের লুঙ্গির ভিতরে উকি দিচ্ছে। আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার এবং তার কলুষিত বুদ্ধিজীবীরা দিনের পর দিন আমাদেরকে শিখাইছে এটা হচ্ছে পাকিস্তান সেনা এবং বাঙালি মুসলমানই চেক করছে। অথচ এই ছবিটি একজন ভারতীয় সাংবাদিকের তোলা, এবং ভারতীয় সাংবাদিকের বইয়েই আছে যে এইটা ইন্ডিয়ান সৈনিক, সে একজন রাজাকারের লুঙ্গির ভিতরে চেক করে দেখতেছে যে কোনো গ্রেনেড আছে কিনা। এই এভিডেন্সটা স্যার আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে। আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে কি স্যার? আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন আমাদের ভাই বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, সে মারা গেছে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানের গুলিতে। রাইট। এই কথাটা স্যার কখনো বলতে দেওয়া হয় না। গত সরকারের আমলে 7 বীর শ্রেষ্ঠকে নিয়ে আমার একটা বই বেরিয়েছে, বাংলাদেশের বীরগাথা। এই বইয়ে আমি লাইনটা লিখেছিলাম বলে এই বইটা আমাকে প্রকাশ করতে দেওয়া হয় নাই স্যার। আচ্ছা, ক্লিয়ারেন্স পায় না, এমআই ক্লিয়ারেন্স। অবশেষে স্যার ওই লাইনটা বাদ দিয়ে আমাকে ছাপাইতে হয়েছে। একইভাবে তো আরো 2 জনের বই বাজেয়াপ্ত করা হলো। একজন হলো একে খন্দকারের একটা বই দেয়াল, ওনার বইটা ছিল ঘরে বাইরে, ভিতরে বাইরে। আর আরেকটা বই লিখেছেন প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ, তিনি লিখেছেন দেয়াল, একটা বই লিখেছিলেন। সেই দেয়ালে কিন্তু অনেক ঘটনা লেখা ছিল। এটা ছিল মুজাম্মেলের নিয়ে, যে একটা মেজর নাসিরের এবং একটা মেয়েকে ব্যাক করে নববধূ তাকে রেপ করে তাদেরকে হত্যা করা, এইগুলো লেখা ছিল বলে সেই বইটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়, বাতিল করা হয়েছে। এবং সবচেয়ে বিতর্কিত যে ব্যাপারটা স্যার, আমার দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করেছি, আমাদেরকে বারবার একটা ছবি দেখানো হয় যে ছবিতে স্যার 2 জন সেনাপতি বসা, যেখানে একজন জেনারেল নিয়াজি, টাইগার নিয়াজি, তিনি তার নিজের 90,000 সৈন্যের সুরক্ষার জন্য আরেকজন জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করতেছে, এই কারণে যে উনি ভরসা পাচ্ছেন না যে মুক্তিযোদ্ধারা যেহেতু এখনো স্বাধীনতা এবং একটা সংগঠিত আর্মি না, সুতরাং জেনেভা কনভেনশন মানবে কিনা সেই নিশ্চয়তা নাই। এখন একটা সেনা প্রধান মানে বাহিনী প্রধান আরেকটা ফিল্ড কমান্ডারের কাছে আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণের ছবি কিভাবে আমার বিজয়ের ছবি হয়? ওখানে তো এমএজি ওসমানীর ছবি নাই, জেড ফোর্স কমান্ডার, এস ফোর্স কমান্ডার, কে ফোর্স কমান্ডার, কারো অস্তিত্ব নাই। তারা কি আমাদের বিজয়ের পরে একবার বসে একটা ছবি তোলেন নাই? মেজর দেল এখানে আরেকটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে, শুধু এটাই না, সেখানে একে খন্দকার এরকম উঁকি মেরে উনি দাঁড়িয়েছিলেন, সেই ছবিটা মাইনাস করে দিয়ে তারপরে তার ছবিটাও সেখান থেকে রিপোর্ট করে দিয়ে তারপরে তাদের যে পশ্চিম বাংলায় ফোর্ট উইলিয়ামে যে ছবিটা লাগানো হয়েছে তার ছবিটা সেখান থেকে আউট করে দিয়েছে। এবং আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেখানে আমাদের প্রতিনিধি সাইন কোথায়?
যদি এটা না থাকে, যদি বলে যে মিত্র বাহিনী গঠন করা হয়েছিল, তাহলে ওই ডকুমেন্ট আমি দেখতে চাই যে কোন ডকুমেন্টের মাধ্যমে অ্যালাইড ফোর্স গঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যালাইড ফোর্স কিন্তু স্যার সবার সিগনেচার আছে যে তারা অ্যালাইড ফোর্স, Right. এবং আইজেনহাওয়ার তার কমান্ডার। Right. কিন্তু ইন্ডিয়া কবে কখন কার সাথে স্যার এই সিগনেচার করেছিল যে তারা আমাদের মিত্র বাহিনী কমান্ডার? এই জাতীয় বিতর্কগুলো স্যার আমরা যারা ইয়াঙ্গার জেনারেশন আছি স্যার, আমাদের জি। চোখে তো স্যার চশমা নাই স্যার, আমরা নির্মোহভাবে তাকাই। Right. আমরা প্রশ্ন করি যে প্রায়ই দেখবেন যে ভারতীয়রা বলার চেষ্টা করে যে আমরা হেল্প না করলে তো স্বাধীনতা পেতি না। ইভেন আমি একজন রিসেন্টলি স্যার ইন্টারভিউ দেখলাম, একজন জেনারেল, রিটায়ার্ড জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি, উনি ইন্ডিয়ান কোর আর্টিলারি কোরের কমান্ডার ছিলেন। উনি বলছেন উই গেভ দেম ভিক্টরি, কামান আপনি আমাদেরকে ভিক্টরি দিয়েছেন, মানে 1971 সালে 16 ডিসেম্বরের মাত্র 12 দিনের জন্য আপনারা আসছিলেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য। 3 days। কারেক্ট স্যার। আমরা ইয়াঙ্গার জেনারেশনটা কিভাবে আনসার দিই স্যার জানেন ওদেরকে? আমরা আনসার দিই যে আপনারা আমাদেরকে 12 দিনের জন্য আমাদের মুক্তিযুদ্ধে এসে সহায়তা করেছেন, তার বিনিময়ে 1972 সালের মার্চ মাস পর্যন্ত আপনারা লুণ্ঠন করছেন। আপনারা লুণ্ঠন করছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট, আপনারা লুণ্ঠন করছেন যশোর ক্যান্টনমেন্ট, আপনারা খুলনা লুণ্ঠন করছেন, এবং এই লুণ্ঠন ঠেকানোর জন্য একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার জলিল স্যার, মেজর জলিল, উনি দাঁড়াইছিলেন, তাকে আপনারা ইতিহাসের প্রথম গুম করছেন, তাকে অ্যাবডাক্ট করে ফেলছেন, এবং তাকে কিন্তু পদকও দেওয়া হয় নাই স্যার। আজ পর্যন্ত কোন সরকার তাকে কিন্তু সেক্টর কমান্ডার হিসেবে আমরা আবার আপনার কাছে আসছি।